তারেক রহমান সশস্ত্র চিত্রে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনে সহযাত্রী নবীন প্রবীণ মিলে 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার একটা বড় চ্যালেঞ্জ আছে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। শপথ নিলেন বিএনপির এমপিরা, নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না এমপিরা, সংসদ নেতা তারেক রহমানের অনুশাসন। তারেক রহমান দুটো অনুশাসন দিয়েছেন, কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না, সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক, এছাড়াও সঙ্গে থাকবেন জাফর, আপনাকে ধন্যবাদ। এছাড়া সাথে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাটকীয়তার পর জামায়াত ও এনসিপির শপথ, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন সংকটের শঙ্কা। খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। নিজ জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে এলাকাবাসীর উল্লাস, নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার। দেশের উন্নয়নে কাজ করবেন নির্বাচিতরা, প্রত্যাশা ভোটারদের। তারেক রহমান যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে তার সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এক নতুন দিনের শপথ, নতুন আশা, রক্তগঙ্গার পথ মারিয়ে আসা বাংলাদেশের নতুন গন্তব্য ঠিক করার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা 17 ফেব্রুয়ারির পড়ন্ত বেলায় এক নতুন আলোর পথ চলা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী 17 বছরের নির্বাচন, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী হয়ে যারা সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 20 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। নতুন সরকার প্রধান জনপ্রত্যাশার পারদ তুঙ্গে, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের অনন্য নজির স্থাপন করবেন প্রধানমন্ত্রী, সেই অপেক্ষায় পুরো দেশ। প্রায় অর্ধশতাধিক পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বললেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, একই সঙ্গে জবাবদিহিমূলক তার সরকার হবে আগামী সরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। নবীন প্রবীণদের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনে শপথ নিয়ে একথা বলেন নতুন সরকারের মন্ত্রীরা। সংসদে বিরোধী দল গণতান্ত্রিক আচরণ করবে বলেও প্রত্যাশা তাদের। সংসদ সদস্য নির্বাচিত হইয়া
প্রায় ২০ বছর পর নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে ৫০ জনের নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার সকালেই। আমি আইন অনুযায়ী সরকারের এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান তিনি। মন্ত্রিসভায় ৫০ জনের মধ্যে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। বিশ্বাস এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছেন বেশ কয়েকজন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেয়া নেতাও আছেন অনেক। মন্ত্রিসভায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ, খলিলুর রহমান সহ আরও রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আরও শপথ নিয়েছেন আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক, মিলন সর্দার, শাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আমান, শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক। আরও শপথ নেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব হাসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ৬৮টি আসন জিতে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। দলের এমপিরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বলে অনুশাসন দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় আবারও সরব জাতীয় সংসদ। দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুখর আইনসভা প্রাঙ্গণ। ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে মঙ্গলবার সকাল 10:30টার দিকে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছান একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠান শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়ে নবনির্বাচিতদের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার স্পিকার কিংবা ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে সিএসির শপথ পড়ানোর বিধান রয়েছে। সেই অনুযায়ী সকাল 11:15টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।
পরে সকাল 11:30টায় সংসদ ভবনে বসে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার অনুশাসন দেন নবনির্বাচিত সংসদ নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গেজেট হওয়া 297 আসনের মধ্যে দলীয়ভাবে 209টিতে আর জোটগতভাবে 212 আসনে জয় পেয়েছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নাটকীয়তা আর অনিশ্চয়তা কাটিয়ে শপথ নিলেন 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। দুপুরে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ইসলামী থেকে নির্বাচিতরা। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। স্বতন্ত্র এমপিরা জামায়াতের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। পরে দুটি শপথই নেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে মঙ্গলবার দুপুরে শপথ নেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান সংস্কার পরিষদ পরে শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আনুষ্ঠানিকতা। এ সময় সেখান থেকে বেরিয়ে যান রুমিন ফারহানা সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। সকালে জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য এতে শপথ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আসে। আমি যে কর্তব্যভার দুপুরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিতরা। বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় নতুন করে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডাক্তার খলিলুর রহমান নতুন সরকারের অংশ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খলিলুর রহমান সাহেব যে আজকে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়ে বর্তমান সরকারে যোগ দিয়েছে, এটা অনৈতিক এবং তাকে ইন্টারিম গভর্নমেন্টকে সরকারে নিয়ে যাওয়াটা একটা অনৈতিক কাজ। সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম খান। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে যাচ্ছি মাহাদি ধ্রুবর কাছে। জাফর, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একটু আমাদেরকে জানাবেন যে আজকে নতুন মন্ত্রিসভা গঠিত হলো, 49 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তারা আসলে কে কোত্থেকে আসলেন এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন? এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা মন্ত্রী পরিষদে নিজের জায়গা করে নিয়েছেন তাদের খুঁটিনাটি হেভিওয়েটদের খুঁটিনাটি তথ্য একটু জানাতে চাই। শুরুতেই দেখাতে চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলতে চাই। ঠাকুরগাঁও 1 আসনটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের জাতীয় সংসদ নির্বাচন এই আসনটি বেশ আলোচিত ছিল, বিশেষ করে তিনি শিবিরের সাবেক সভাপতি দেলোয়ারের সঙ্গে তিনি টেক্কা দিয়েছেন এবং বিপুল ভোটে কিন্তু আসলে তিনি বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হওয়ার মাধ্যমে কিন্তু এবার তিনি শুধুমাত্র ঠাকুরগাঁও 1 আসনের এমপি নন, তিনি এবার জাতীয় সংসদের মাধ্যমে মন্ত্রিত্ব বাগিয়ে নিয়েছেন। বিশেষ করে তিনি এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তিনি 90-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দিয়েছেন এবং 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালন করেছেন। 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 3 বার তিনি বিজয়ী হয়েছেন এবং 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে কিন্তু আসলে তার রাজনীতির হাতে খড়ি। আমরা আরেকজন স্থায়ী কমিটির সদস্যের কথা বলতে চাই, আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম 8 আসনটি থেকে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার তিনি চট্টগ্রাম 11 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। এবং আমির খসরু
মাহমুদ চৌধুরী বিএনপির একজন হেভিওয়েট একজন নেতা, তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 5 বার তিনি সংসদ সদস্য হয়েছেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কথা বলতে চাই সালাউদ্দিন আহমেদ, দীর্ঘ 9 বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি ভারতে। তার জীবন অনিশ্চিত ছিল, সেই অনিশ্চিত জীবন কাটিয়ে 5 আগস্টের পর দেশে ফিরে তিনি দলের হাল ধরেছেন এবং তিনি কিন্তু এবারের মন্ত্রণালয়ের সবচেয়ে অন্যতম একটি আলোচিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি বিএনপির রাজনীতিতে আসেন 1991 সালে, বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। তিনি রাজনীতিতে আসার আগে বিসিএস ক্যাডার ছিলেন, প্রশাসন ক্যাডার ছিলেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, 5 বার জাতীয় সংসদ নির্বাচন করে 3 বার তিনি বিজয়ী হয়েছেন। কথা বলতে চাই ইকবাল হাসান মাহমুদ চুকু, তার সম্পর্কে তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি কিন্তু সিরাজগঞ্জ 2 আসনটি থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। ইকবাল হাসান মাহমুদ চুকুর বাবাও কিন্তু মন্ত্রী ছিলেন এবং তিনিও এবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 4 বার তিনি বিজয়ী হয়েছেন এবং বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য তিনি। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন। ইকবাল হাসান মাহমুদ চুকুর পর যেতে চাই মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের কথা বলতে চাই। মুক্তিযুদ্ধে অনবদ্য অবদানের কারণে তার বীর বিক্রম খেতাবে তিনি ভূষিত হয়েছেন। তিনি এবার দায়িত্ব নিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, যদিও তিনি এর আগে কিন্তু আসলে 5 বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এবার বিএনপির ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক দায়িত্ব পেয়েছেন। কথা বলতে চাই ডক্টর এজেডএম জাহিদ হোসেনের কথা। তিনি আসলে কিন্তু একজন পেশায় চিকিৎসক এবং আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার এই দীর্ঘ অসুস্থতার মধ্যে তার সবচেয়ে কাছেই ছিলেন এজেডএম জাহিদ হোসেন। তিনি কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার লাশভাই প্রিজনেও সামনের সিটেও কিন্তু বসেছিলেন ডক্টর এজেডএম জাহিদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি এবার মন্ত্রিত্ব পেয়েছেন। কথা বলতে চাই আব্দুল আল মিন্টু, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসির সাবেক সভাপতি এবং ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি 2026 সালের নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন। এবার তিনি মন্ত্রিত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। তিনি কিন্তু বিএনপির অন্যতম একজন আলোচিত প্রার্থী, বিশেষ করে তিনি এবারে হল অফ ফেম অনুযায়ী তিনি সবচেয়ে বেশি ধন কুবের হিসাবে তাকে ধরা হচ্ছে। তো জাফর, এই যে প্রার্থীদের কথা বলছিলাম তারাই মূলত এবারের 14 জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে হেভিওয়েট মন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গত কয়েকদিন ধরে যে আলোচনা জল্পনা দেখছিলাম সব ছাপিয়ে কিন্তু একদমই দেখা গেল একটা ভিন্ন ধরনের মন্ত্রিসভা এবং সেই মন্ত্রিসভার কয়েকজন হেভিওয়েটের ব্যাপারে আপনি জানান, আপনাকে ধন্যবাদ জানাই। কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী সহ 2 সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় উপজেলার মণিপুর গ্রামের ওই প্রবাসীর বাড়ি থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা ফোনে কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এ সময় জানালা দিয়ে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। 7 দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল। অন্যদিকে হামাসের অভিযোগ সীমান্তে বিধিনিষেধ আরোপ করে অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজার সব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। চ্যাম্পিয়ন্স লিগের খবর, প্লে অফের ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ বেনফিকা। একই দিন মোনাকোর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। লিগ পর্বের 24তম দল হিসেবে প্লে অফে জায়গা করে নেয় বেনফিকা। তবে ম্যাচে সব কিছুতে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ইউসিএল লিগ পর্ব 9 নম্বর থেকে শেষ করা রিয়াল লা লিগায় আছে দুর্দান্ত ফর্মে। রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছেন। ফর্মে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়রও। অন্যদিকে 11তম স্থান থেকে লিগ পর্ব শেষ করা পিএসজির জন্য লড়াইটা বড্ড কঠিন। দু দলের সব শেষ দেখার লিগ ম্যাচে মোনাকোর কাছে 1-0 গোলে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেই। তবে এই ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে বদ্ধপরিকর লুইস এনরিকের দল। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনের সহযাত্রী নবীন প্রবীণ মিলে 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। বিশ্বস্ততার সহিত পালন করিব।
শপথ নিলেন বিএনপির এমপিরা, নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না এমপিরা, সংসদ নেতা তারেক রহমানের অনুশাসন। এবং নাটকীয়তার পর জামায়াত ও এনসিপির শপথ, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন সংকটের শঙ্কা। খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর দেখবেন জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।